নমস্কার, শুভ সন্ধ্যা। আশা করি বন্ধুরা সকলেই সঙ্গে আছেন এবং আজকের করোনা কথা পার্ট 10 শুরু করছি একদম শুরুতেই একটু ভারাক্রান্ত মনে আমাকে শুরু করতে হচ্ছে। ভারাক্রান্ত মনে কারণ আমাদের দেশবাসীর, বিশেষ করে কিছু রাজনৈতিক মতবাদ সম্পন্ন মানুষের মানসিকতাটা দেখে, তাদের আচরণ দেখে এমন একটা কি বলবো, একটা বিবমিশা তৈরি হচ্ছে ভেতরে। আমি আজকে বিষয় সেটা লিখিনি, কিন্তু সেটা আজকে দিয়ে আমি শুরু করতে চাই, বলতে চাই। যখন সারাদিন ধরে লক্ষ্য করলাম, বা বিগত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি, বিভিন্নভাবে ব্যাপারটাকে রাজনীতির মোড়ক দেওয়ার চেষ্টা হচ্ছে, বিভিন্নভাবে রাজনৈতিক একটা ঠেলাঠেলি চলছে। এই দল বলছে, ওই দল বলছে, সেই দল বলছে, কোনো দলকে আমি বাদ দিয়ে কথা বলছি না। তখন আমি স্থির করলাম যে তাহলে একটা কাজ করা যাক, রাজনীতির লোকজন তারা কে কি ভাবছেন একটু দেখি। এবারে রাজনীতির লোক বললেই তো আর হয় না, তাহলে নেতা নেত্রীর কথা বলতে হয়। তারা সমস্ত গর্তে সেঁধিয়েছেন, তাদেরকে আমি তুলছি না। আমি আমার পেশার সঙ্গে যারা সংশ্লিষ্ট রাজনৈতিক লোকজন, তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করলাম। প্রথমেই ফোনটা করলাম হচ্ছে তৃণমূলের একজন নেতাকে, যিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত। নেতা ঠিক নয়, তিনি তৃণমূলের প্রবক্তাদের একজন এবং সাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি কিন্তু স্পষ্ট বললেন যে দেখুন, যা যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মানতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী তিনি যা চেয়েছিলেন, মানে প্রধানমন্ত্রীর কাছে, সেটা তিনি পেয়েছেন। রাজ্যে শক্ত হাতে তিনি হাল ধরেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এই লকডাউনটা মানতে চাইছে। সাধারণ মানুষ, মানে আমি আমার সঙ্গে এই লাইভে যারা থাকেন তাদের কথা বলছি, তারা এটা মানতে চাইছেন। কিন্তু কিছু বিচ্ছিন্ন কিছু শক্তি তারা চেষ্টা করছে এটাকে নষ্ট করার। খুব স্পষ্ট কথা বললেন ভদ্রলোক, আমার খুব ভালো লাগলো। আলাম, তাহলে আপনি লকডাউনের পক্ষে? উনি বললেন হ্যাঁ। আলাম, আচ্ছা, এই যে গরিব মানুষদের নিয়ে যে কথাবার্তা হচ্ছে, তো সে ব্যাপারে আপনি কি বলবেন? তিনি বললেন কেন, তাদের জন্য তো ব্যবস্থা করা হয়েছে। যেরকম প্রধানমন্ত্রী করেছেন, মুখ্যমন্ত্রী করেছেন, বিভিন্ন রাজ্য থেকে করা হয়েছে এবং আস্তে 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 সমস্যাটা থিতচ্ছে। সমস্যা আছে, এত বড় একটা দেশ, সমস্যা অবশ্যই থাকবে। সমস্যা আছে, কিন্তু সেটা থিতচ্ছে। এবং থিতচ্ছে যখন, তখন সকলে মিলে একসঙ্গে এই থিতনোর জায়গাটাতে সহায়তা করাটাই তো দরকার। আমার খুব পছন্দ হলো কথাটা। এবারে ফোন করলাম কংগ্রেসের একজন নেতাই বলবো। তিনি সাংবাদিক নন, কিন্তু তিনি একজন কংগ্রেসের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ এবং খুব খবর রাখেন। তিনিও বললেন যে হ্যাঁ, এই লকডাউনের অত্যন্ত গুরুত্ব আছে। এই মুহূর্তে গোটা বিশ্বে যা পরিস্থিতি, তাতে আমাদের এটা মানতেই হবে। আমাদের নিজেদের বাঁচাতে গেলে এটা মানতে হবে, আমরা এটা করবই এবং সর্বান্তকরণের সমর্থন করছি। আমার ভালো লাগলো তার কথাটা। এবং এই যে গরিব মানুষ যে প্রসঙ্গটা, গরিব মানুষ তাদের কি হবে, দিন আনি দিন খাই, তাদের কি হবে, আমরা এই করব, আমরা এই প্রতিবাদ করব, আমরা লকডাউন মানব না, আমরা লকডাউন ভেঙে দেখিয়ে দেবো। গন্ডগোলটা হলো কোথায় জানেন তো? তিনি, ওই কংগ্রেসের ভদ্রলোক, কিন্তু আমার সঙ্গে সহমত হলেন। বললেন যে হ্যাঁ, আমি দেখছি আপনার লাইভটাও, আমি প্রত্যেকদিন দেখছি, আপনাদের অনেকের মতোই তিনিও দেখছেন। তিনি বলছেন যে আমি কিন্তু দেখে বুঝতে পারছি যে আপনি যে দিকটাই কথা বলছেন, অর্থাৎ আপনারা আমাকে যে সহায়তা করছেন, আপনারা আমাকে যে কথাটা বারবার করে বলছেন যে ভরসা পাচ্ছি, এই ভরসা দেওয়াটাই এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। কারণ গোটা পৃথিবী একটা এমন সমস্যার মধ্যে পড়ে গেছে। আমি একদিন বলেছিলাম যে মাঝ সমুদ্রে জাহাজ রয়েছে, জাহাজের তলাটা ফুটো হয়ে গেছে, হু হু করে জল ঢুকছে। তখন আমরা কি করব? আমরা প্রাণ বাঁচানোর চেষ্টা করব, আমাদের লাইফ বেল্ট বেশি নেই, আমরা প্রাণ বাঁচানোর চেষ্টা করবো, নাকি নিজেদের মধ্যে মারামারি করব যে এই তুই আগে যাবি না আমি আগে যাব? আমি সেই প্রসঙ্গটাই আসবো। আজকে হয়তো আমি প্রসঙ্গে থাকবো না, আজকে হয়তো প্রসঙ্গের বাইরে গিয়ে কথাবার্তা বলবো। আমাকে মার্জনা করবেন, কারণ আজকে একটু বিক্ষিপ্ত হয়ে আছি। তার কতগুলো কারণ আছে, আমি সেটা স্পষ্ট করে দিচ্ছি। যে কংগ্রেসের ব্যাপারটা হলো, এবারে আমি বামপন্থীদের একজনকে টেলিফোন করলাম, তিনিও সাংবাদিক। তিনি বললেন, মানে রীতিমতো কলার উঁচিয়ে, হ্যাঁ এটা কি হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, অমুক তমুক, এটা ওটা, মোদির চক্রান্ত, দিদির চক্রান্ত, হ্যানা ত্যানা। তা আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো জানেন যে গোটা বিশ্বে কি পরিস্থিতি।
সেখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাচ্ছেন প্রতি ঘন্টায় ঘন্টায় মৃত্যু হার কিরকম বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন গোটা পৃথিবী জুড়ে সমস্যাটা কত দূর ছড়িয়েছে। মিশাইল লুকিয়েং আমার বন্ধু, মিশাইল, হ্যালো, বিগেটস রিয়া, দু বিস ফন ডয়েচল্যান্ড দু ফন ইন্ডিয়ান, বিস দু ফন ডয়েচল্যান্ড দু ফন ইন্ডিয়ান। আমার বন্ধু জার্মান বন্ধু, তাকে আমি জার্মান ভাষায় জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন আছো, বিগেটস রিয়া মানে আপনি কেমন আছেন, আলেস ওকে, সব ঠিকঠাক, ওকে কথাটা আপনি বুঝতে পারছেন আপনারা। তো দেখা গেল যে সিপিএম এর এই মানুষটি, তিনি যখন সিপিএম পন্থী মানুষটি বা বামপন্থী মানুষটি, সোজা করে বলাই ভালো, সিপিএম বলাটা ঠিক নয়, তিনি যখন বললেন তার কথার মধ্যে একটা উগ্রতা প্রকাশ পেল। মানে এই একটা সুযোগ পাওয়া গেছে, এই সুযোগে আমরা আমাদের প্রতিবাদ করে দেখিয়ে দেব। এরপরে মানে আমি বুঝতে পারলাম যে তার সঙ্গে আলোচনা করা যাবে না, কারণ তিনি ওই গরিবদের কি হবে, অমুক কি হবে, তমুক কি হবে। আজকে আমি এই ব্যাপারটা স্পষ্ট করে দেবো আপনাদের কাছে, যুক্তি দিয়ে আপনাদেরকে আজকে আমি বলবো যে কি হচ্ছে, কি পরিস্থিতি। আলেস বেস্টেস ডাঙ্কে শন মিশাইল, জার্মানি থেকে মিশাইল লিখছেন আলেস বেস্টেস মানে অল ইজ বেস্ট। জার্মানিতে মৃতের সংখ্যা প্রায় 400-র উপরে উঠে গেছে। গতকাল, আজকে সকালেও দেখলাম 52,000-এর ওপর আক্রান্ত মানুষ একেবারে গৃহবন্দী হয়ে গেছেন। প্রত্যেকটা নিয়ম অক্ষরে অক্ষরে মানছেন, কেউ কাউকে খেপাচ্ছেন না, যে কারণে মিশাইল ওখানে বসে 53,000 আক্রান্ত হওয়ার পরেও, যেখানে আমাদের দেশে 1,000 সবে ছাপিয়েছে বোধহয়, আমি সঠিক সংখ্যা বলতে পারি না কারণ সংখ্যা বদলায়, আপনারা দেখে নেবেন। জার্মানি 8-9 কোটি দেশের মানুষ, দেশের একটা জনতার একটা দেশ, সেখানে 53,000-এর ওপর সংক্রামিত। সেখানকার একজন নাগরিক এখানে লিখেছেন, দেখুন আপনারা মতামতটা দেখে নেবেন। আলেস বেস্টেস ডাঙ্কে মিশাইল, das ist eine sehr gute Nachrichten für die ganze Welt. Du hast eine sehr gute Nachrichten gesagt und alles muss weisen, was hast du gesagt hatte. মানে আমি মিশাইলকে বললাম গোটা পৃথিবী জানুক যে এই পরিস্থিতিতেও জার্মানির একজন মানুষ বলছে আলেস বেস্টেস, এবং সে বলছে যে আমরা ঘরে আছি, আমরা নিয়ম মানছি এবং আমরা জানি আমরা এই সংকট থেকে বেরিয়ে যাব, আমাদের মতো ঝগড়া করছে না। সিপিএম এর নেতার কথা বললাম বা বামপন্থী নেতার কথা বললাম। এরপরে আমি কথা বললাম আমার পেশাতে আমার অগ্রজ একজন নামকরা সাংবাদিক, তিনি কিন্তু এই গত লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন, রন্তিদেব সেনগুপ্ত। রন্তিদার সঙ্গে কথা বললাম কিছুক্ষণ আগে টেলিফোনে। রন্তিদা বললেন একেবারে সত্যি কথা, আপনি যা বলছেন ঠিক বলছেন। রন্তিদাও দেখছেন আমার লাইভটা। রন্তিদা বললেন আপনি একদম ঠিক কথা বলছেন, এখন রাজনীতির সময় নয়, রাজনীতি নিয়ে কোনো কিছু করা চলবে না। এখন এই ধরনের উস্কানিমূলক আচরণ যারা করছে তারা আসলে সমাজের শত্রু, মানবিকতার শত্রু, মানুষের শত্রু, দেশের শত্রু, পৃথিবীর শত্রু, গ্রহর শত্রু। এবার আপনি ঠিক করুন তো আপনি কি করবেন। আপনি সকালবেলা বাজার যাবেন, বাজারে যেখানে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন স্পষ্ট করে যে 1 মিটার দূরত্ব রাখুন, তিনি ঘড়ির দাগ কেটে দেখিয়ে দিচ্ছেন, আপনি এর ঘাড়ের ওপর ঝুঁকে পড়ে তাকে কুনুই মেরে যা আপনি করতেন সেটাই আপনি এখনো করবেন। আর আপনাকে কিছু লোক বোঝাবে আরে কিছু হবে না, এসব কিছু ব্যাপার না। দেখুন না গোটা দুনিয়াটা, দেখছেন না কেন, চোখ খুলছেন না কেন, কেন অন্ধ সেজে থাকছেন, কেন বুঝতে পারছেন না যে আপনি সব থেকে বেশি ঝুঁকির মধ্যে আছেন। কেন আপনি ঝুঁকির মধ্যে আছেন জানেন? সেটা আমি আপনাকে আবার বলছি, আজকের অনুষ্ঠানে আপনাকে বোঝাবো কেন আপনি ঝুঁকির মধ্যে আছেন। কারণ আপনি ঝুঁকির মধ্যে আছেন তার অন্যতম প্রধান কারণটা হচ্ছে আপনার সঙ্গে কোনো রকম প্রকৃতির কোনো যোগাযোগ নেই, আপনি প্রকৃতির সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, আপনি প্রকৃতিকে ধ্বংস করাতে সাহায্য করেছেন এবং প্রতিনিয়ত আপনি প্রকৃতি বিরোধী কাজ করেছেন, তাই আপনি ঝুঁকির মধ্যে আছেন। যে মানুষটি পথে ঘাটে এক্সপোজারের মধ্যে আছে, যাকে খেতে হচ্ছে, যার পায়ের তলায় মাটি লাগছে, যে মানুষটি প্রতিনিয়ত জীবন সংগ্রামের জন্য একবেলা বেরিয়ে পরের বেলায় ফিরে আসে এবং সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে, যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যার কাজ করার সময়, সেই মানুষ
প্রকৃতির অনেক সম্পর্ক আছে, আপনার সঙ্গে নেই। আর এই যে ভাইরাস, অনেক গালগপ্প চলছে, গালগপ্পগুলো করা বন্ধ করুন দয়া করে। গালগপ্পগুলো করা বন্ধ। আগে আমাকে আমার স্ত্রী বললেন যে এখন একটা নতুন ছড়াচ্ছে, প্রথম করোনা ভাইরাসে যে আক্রান্ত হয়েছিল তার সম্পর্কে খবর। কে ভাই এই সমস্ত খবরের সত্যতা নিরূপণ করছে? আর আপনাদের কি আর কোনো কাজ নেই খেয়ে দিয়ে? এই সমস্ত গুজব, এই সমস্ত সস্তা, এই সমস্ত অর্থহীন মিথ্যা নিয়ে আর কত দিন চলবেন আপনারা? হ্যাঁ, কেনই বা চলবেন আপনারা? ওই যে বলছিলাম গোড়াতে যে আমি আজকে একটু বিক্ষিপ্ত হয়ে আছি, তার কারণটা হচ্ছে ওই যে সংবাদটা একটু আগেই আমাকে আমার স্ত্রী বলছেন, জানো তো এরকম একটা খবর এসেছে। কি খবর? না, যে প্রথম আক্রান্ত হয়েছিল সে, তার বাবা, তারা নাকি জন্তু জানোয়ারদের সঙ্গে যৌন সংসর্গ করত। জন্তু জানোয়ার বলতে কে? বাদুর টাদুর ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, একটা কল্পনারও একটা সীমা থাকে ভাই, কষ্ট কল্পনারও একটা সীমা থাকে। বাংলাদেশ থেকে আমার বন্ধু, তিনিও পেশায় সাংবাদিকই ছিলেন বলতে গেলে, তিনি দীর্ঘদিন করেছেন, অন্যান্য জায়গাতেও কাজ করেছেন, মুস্তাফা আহমেদ মুর্শেদ। আমি জানি না মুস্তাফা আহমেদ মুর্শেদ এখন দেখছেন কিনা, যদি মুর্শেদ সঙ্গে থাকেন। মুর্শেদ আজ একটা চমৎকার তত্ত্ব খাড়া করেছে। কিরকম জানেন? মুর্শেদের বক্তব্য, স্টিফেন হকিং অনেক আগেই নাকি বলেছিলেন যে এরকম একটা ভাইরাস আসবে, কিন্তু এই ভাইরাসটা আমাদের ভাইরাস নয়, এটা এলিয়েনরা পাঠিয়েছে। কেন পাঠিয়েছে? এলিয়েনদের পাঠানোর নেপথ্যে সে একটা যুক্তি দিয়েছে, বলছে এর জিনোম স্ট্রাকচারে দেখা যাচ্ছে দুটো আলাদা আলাদা জিন আছে ইত্যাদি ইত্যাদি, কি সব ব্যাপার স্যাপার। কেন পাঠিয়েছে এলিয়েনরা? না, আমরা পৃথিবীকে ধ্বংস করছি, এলিয়েনরা চায় না। এলিয়েনরা পৃথিবীর এই বায়ুমণ্ডল, ইকোসিস্টেম, পৃথিবীর যে মাতৃত্ব, যে ধরিত্রী মাতা, তাকে বাঁচিয়ে রাখতে চায়, তাই তারা পাঠিয়েছে। আমরা পোকামাকড়ের মতো মরে গেলেও ওদের কিচ্ছু যায় আসে না। আমার কিন্তু তত্ত্বটা পছন্দ হয়েছে। কষ্ট কল্পনা আমরা এরকম হুজুগ প্রায়শই শুনি। অমুক জায়গায় উড়ন্ত চাকি দেখা গেছে, তমুক জায়গাতে এই হয়েছে, তমুক জায়গাতে আপনার এলিয়েনের মানে সন্ধান পাওয়া গেছে। আগুনের মতো ছড়িয়ে পড়ে চতুর্দিকে খবরগুলো মুহূর্তের মধ্যে। আমরা আসলে কি খুঁজি জানেন তো? সবসময় আমাদের সমস্যাটা কোথায় হয়েছে জানেন তো? কিচ্ছু মনে করবেন না, আমি হাত জোর করে বলছি, আমরা চটক ছাড়া, আমরা কথায় কথায় অন্য মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আমরা আর কিছু। অনুষ্ঠানটা শুরু করার আগে আমার কাছে সারাদিন তো প্রচুর পরিমাণে খবর আসতে থাকে, বন্ধুরা গোটা পৃথিবী থেকে। একজন এটা পাঠালো, দাদা এদের কি হবে বলে একটা ভিডিওটা চালালাম, দেখলাম জনৈক টুপি পরা, মাথায় টুপি পরা ইসলামী কোনো একজন নেতা বা কিছু একটা হবে, তিনি গলার শির ফুলিয়ে চিৎকার করছেন, আমাদের নামাজ পড়তে দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। এগুলো এখন ছড়াচ্ছেন কেন আপনি? যদি ভদ্রলোক এটা বলেই থাকেন তার কমিউনিটির মধ্যে, সমস্যাটা তাদেরকে ফেস করতে দিন না, তাদেরকে ফেস করতে দিন। আপনার মাথা ব্যথা করার দরকার নেই। আপনি নিজেকে ঘরে বন্ধ রাখুন। আপনি বাজারে গিয়ে মাছের জন্য, মাংসের জন্য লম্ফঝম্প করাটা বন্ধ করুন। আপনি অন্যকে কিনতে সুযোগ করে দিন। আপনার ঘরে যা আছে সেটাকে অল্প 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 করে ভাগ করে খেয়ে সংযমটা আয়ত্ত করে নিজেকে বাঁচিয়ে রাখুন, যাতে পৃথিবী বাঁচে, যাতে মনুষ্য প্রজাতিটা বাঁচে। অনেকে অনেক রকমের পাগলামো করবে, অনেকে অনেক ধরনের উস্কানি দেবে। আপনি সেই পাতা ফাঁদে পা দেবেন কেন? আপনি সেই পাতা ফাঁদে পা দেবেন এই জন্য কারণ আপনার বুদ্ধিটা এই জায়গাটা, আপনি কাদের বন্ধক দিয়েছেন জানেন? আপনি তাদের, যারা আসলে এই সুযোগটা এতদিন ধরে খুঁজছিল কিভাবে আপনাকে ধ্বংস করা যায়, আপনি তাদেরকেই বন্ধক দিয়ে দেখেননি যে বিগত বছর ধরে, যে কথা গতকাল বলেছিলাম, যে পলিটা পড়েছে আমাদের উপরে, এই পলিটা যখন পড়েছে তখন একবারও ভেবে দেখেননি যে সস্তা চটক, ভাঁড়ামো, অর্থহীন সমস্ত সংস্কৃতি, যেগুলো একটাও আমাদের নিজস্ব নয়, যেগুলোকে বাইরে থেকে আনা হয়েছে। জানেন সোপ অপেরা ব্যাপারটা কি? আপনি যে টেলিভিশন সিরিয়াল দেখেন, খুব ভালো কথা, চমৎকার কথা, সেখানে ব্যাপারটা কি?
সাবান কোম্পানিগুলো বিজ্ঞাপন দিত বলে, তারাই চালাতো বলে আমেরিকাতে এটা প্রথম শুরু হয়েছিল বলে সোপ অপেরা নাম দেওয়া হয়েছিল। এই সোপ অপেরা 5-এর দশক 6-এর দশকে যখন শুরু হলো, তারপরে কি হলো জানেন তো? আমেরিকাতে গল্পগুলো জানেন কি? জানেন না। মজাটা কি হলো, কিছুদিন পরেই লোকে বিরক্ত হলো। বিরক্ত হয়ে কি করলো? বিরক্ত হয়ে এমন পরিমাণে বিরক্ত হতো যে লোকে টিভিতে লাথি মেরে দিত, লাথি মেরে ভেঙে ফেলতো, কারণ এত বোকা বোকা ব্যাপার হতো, লোকে নিতে পারতো না। একটা গোটা প্রজন্ম ওবেস হয়ে গেল। তাদেরকে বলা হতো কাউচ পোট্যাটো, মানে সোফায় বসা আলু। আমি যদি সারাদিন সোফায় বসে নানান রকম জাঙ্ক খাবার দাবার খেতে থাকি, ধরুন চিপস, অমুক তমুক, এটা ওটা সেটা, ঠান্ডা পানীয়, যেগুলোর কোনো খাদ্যগুণ নেই, কোনো পুষ্টিগুণ নেই, কোনো মূল্য নেই, এবং সারাক্ষণ যদি ওই বোকা বোকা ব্যাপারগুলো দেখতে থাকি, তাহলে আমার বুদ্ধি, আমার যে বেসিক ইন্টেলিজেন্স, আমার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এগুলো সমস্ত আস্তে 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 লোপ পাবে, এবং আমার শরীরের এই মধ্যপ্রদেশে, এই জায়গাতে, শরীরের অন্যান্য কিছু কিছু জায়গাতে বিচ্ছিরিভাবে মেদ জমবে। এই মেদটা যেটা জমবে সেটা আমাকে অসংখ্য অসুখ টেনে আনবে আমার দিকে, এবং আমি অসুস্থ হব। সব থেকে বড় কথা হচ্ছে, একটা মহামারী হলে বা একটা কোনো ধরুন সর্দি জ্বর, সাধারণ সর্দি জ্বর, সাধারণ পেটের গন্ডগোল, বর্ষাকালের শুরুতে যেটা আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত, ওই বর্ষাকাল শুরু হয়েছে মানে পেটের গোলমাল একটু হবে, পেটে কৃমি হবে, বাচ্চাদের একটু পেটে কৃমি হবে, তাদের কৃমির ওষুধ খাওয়াতে হবে, এখনো খাওয়াতে হয়। মজার ব্যাপার হচ্ছে, ওই সোপ অপেরাতে যখন লোকে বোর হতে শুরু করলো, তারা লাথি মেরে টিভি সেট ভেঙে দিল। তখন একটা আমেরিকান কোম্পানি, কিরকম বুদ্ধি দেখুন আপনারা, মার্কেটিং এর বুদ্ধিটা দেখুন। তারা বলল, উই অফার কিক প্রুফ সেট, মানে আমাদের যে টিভি, সেটাতে আপনি যদি লাথিও মারেন ভাঙবে না। দেখুন ব্যবসা বুদ্ধিটা দেখুন আপনি। মানে দেখে তুমি লাথি মারো মানে কি, মানে তুমি আরো বোকা হও। এটার নাম হলো ইডিয়েট বক্স। আজকে নয়, নামটা দশকে ইডিয়েট বক্স বলেছিল, এবং আপনি ওদের কাছ থেকে এগুলো নিলেন, নিয়ে আপনি কাউচ পটাটো হয়ে গেলেন, ওরা কিন্তু ওখান থেকে বেরিয়ে গেল। আপনি ওখানে যখন যাবেন দেখবেন, বিদেশে লোকের জীবনযাত্রা দেখবেন, তারা অসম্ভব স্বাস্থ্যের ব্যাপারে সচেতন, কিন্তু তাদের কতগুলো বেসিক অভ্যাস আছে যেগুলো আবার আমাদের নেই। যেমন ধরুন, আমি নিজের উদাহরণ দিয়ে বলি, আমি কিন্তু প্রত্যেকদিন আমাকে মদ খেতে হয় না, আমি মদ খাইই না, কিন্তু আমি জানি, আমি দেশে ফিরে দেখেছি লক্ষ্য করে, যে দেশে যখন মাঝে মধ্যে আসতাম তখনও দেখতাম, বা দেশ থেকে যাওয়ার আগে দেখেছি, তখন অতটা ছিল না, কিন্তু এখন লক্ষ্য করে দেখি মানুষ মদ না খেলে, আমাকে বহু লোক প্রশ্ন করেছে, যে জানতে চায়, এখনো জানতে চায়, সে কি কথা, তুমি এতদিন বিদেশে ছিলে, বা আপনি এতদিন বিদেশে ছিলেন, আপনি মদ খান না কেন? আমি বলি, কেন বলুন তো, আমাকে মদ খেতেই হবে কেন? তার বাপ, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, তারা তো মদ খায়নি রে ভাই, তারা তো নিয়মিত মদ খায়নি। তাও আবার কি মদ? IMFL, ইন্ডিয়ান মেড ফরেন লিকার। তাই হয় নাকি? হয়? আমাকে বোঝান তো আপনি। ইন্ডিয়া মেড ফরেন লিকার হয়। আপনি অভ্যস্ত হয়ে গেছেন, যে কারণে এখন এই যে লকডাউন চলছে, আপনি মদ পাচ্ছেন না, কিছু লোক তাই নিয়ে হাউতাস করছে, চিৎকার করছে, তাদের মদ খাওয়ার অধিকার দিতে হবে। জানেন কি, মদ্যপায়ীরা অতি সহজে করোনার দ্বারা আক্রান্ত হতে পারেন, তাদের ইমিউনিটি সিস্টেমে ফুটো আছে, বড় বড় ফুটো আছে। ধূমপায়ীরা অতি সহজে করোনার দ্বারা আক্রান্ত হতে পারেন, তাদেরও ইমিউনিটি সিস্টেমে বড় বড় ফুটো আছে। এটা তো ফুসফুসের রোগ রে ভাই, এটা তো ফুসফুসের রোগ। আমিও সিগারেট খেয়েছি একটা সময় পর্যন্ত, আস্তে 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 কমানোর চেষ্টা করছিলাম। এই যে সুযোগটা পেয়ে গেলাম না, আমি একেবারে বন্ধ করে দিয়েছি। আমি আপনাদের সকলকে জানাচ্ছি, যদি এরপরে আগামীতে বেঁচে যদি থাকি, যদি আপনারা আমাদের বাঁচার সুযোগ দেন, আপনারা যারা লোভের চোটে অন্ধ হয়ে রোববারের বাজারে গিয়ে এর ঘাড়ের ওপর চড়ে, তার মাথার ওপর চড়ে, আপনারা যখন আমাকে মাছের পেটিটা দে, আমাকে মাংসর ওইটা দে, ইত্যাদি ইত্যাদি করছেন, এবং আবার ছবি দিচ্ছেন কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়াতে। ভাই, এই মাধ্যমটা আমাদের হাতে আছে, এই মাধ্যমটা আমাদের হাতে আছে, বিশ্বাস করুন।
এই মাধ্যমটা কতদিন থাকবে আমি জানি না। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, করোনা পূর্ববর্তী পৃথিবী আর করোনা পরবর্তী পৃথিবী এক হবে না। দয়া করে এই সমস্ত বাঁদরামোগুলো, এবারে শব্দটাকে ব্যবহার করছি, বাঁদরামো, এই সমস্ত বাঁদরামোগুলোকে বন্ধ করুন। কই রন্তিদেব সেনগুপ্ত, তিনি তো বিজেপির নেতা, কই তাকে তো বলতে শুনলাম না, তাকে তো একবারও বলতে শুনলাম না তিনি সাংবাদিক, তিনি বুঝেছেন, তিনি আমার মতো একজন সাংবাদিক, তিনি বুঝেছেন, সিনিয়র সাংবাদিক, তিনি বলছেন না না সুপ্রিয়বাবু এখন প্রশ্নই ওঠে না, কোনো রাজনীতির কথাবার্তা নয়, আমরা এখন সমস্ত রাজনীতি বাদ দিয়ে বেঁচে আছি, এখন পৃথিবীকে বাঁচাতে হবে। কংগ্রেসের যে নেতাটির সঙ্গে কথা বললাম তিনিও তো ওই কথা বললেন, তৃণমূলের নেতাও তো ওই কথা বললেন, তাহলে সিপিএম এর বা বামপন্থীদের এত আপত্তি কিসের? কিসের আপত্তি? কিসের আপত্তি? কিসের আপনাদের এত বিপ্লব বলুন তো মশাই? কি বিপ্লব করছেন আপনারা? কার বিরুদ্ধে বিপ্লব করছেন? কোন পৃথিবীতে বিপ্লব করছেন? আর কেনই বা করছেন? আমি রূঢ় ভাষায় কথা বলতে চাই না, আমি একটু ভালো করে বলতে চাই। আবারও বলছি, বিক্ষিপ্ত হয়ে আছে মাথাটা। আজকে কি কি বিষয় দিয়েছিলাম এখন আমার মাথাতে সেটা নেই, মাথা থেকে বেরিয়ে গেছে। মুশকিলটা হলো কি জানেন তো, আমার আপনার মতো মানুষকে, না আমাকে, আমার ক্ষেত্রে সেটা খুব একটা সহজ নয়, এবং আমি জানি আজকে 10 নম্বর দিন, এই 10ম দিন পর্যন্ত যারা আমার সঙ্গে নিয়মিত আছেন তাদের সকলকে আমি অন্তত এইটুকু করতে পেরেছি, এইটুকু আমি বোঝাতে পেরেছি যে আপনাকে উস্কলেই আপনি তিরিং 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 করে নাচবেন না, যে রাজনীতির আমাদের দরকার নেই। যেটা আমেরিকাকে অনেক ধাক্কা খেয়ে বুঝতে হলো, স্পেনকে বুঝতে হলো, ইটালিকে বুঝতে হলো, এখন জার্মানিকেও বুঝতে হচ্ছে, কিন্তু জার্মানি একবারের জন্য তাদের আইনের ক্ষেত্রে, তাদের এই সিদ্ধান্তের ক্ষেত্রে একটা মানুষ ঘর থেকে বেরোয়নি। তাদের ইমিউনিটি সেক্টরটা একটু গন্ডগোল আছে, যেটা আপনার নেই, আপনার সুবিধে আছে, আপনি সেটা ব্যবহার করছেন না, আপনি পুলিশ সরাচ্ছেন না, আপনি স্থিরই করে নিয়েছেন যে আমি অস্থির হয়ে গেছি, আমাকে বেরোতে হবে। কেন বেরোতে হবে? কেন বেরোতে হবে? আপনি কি ভাবছেন যে পৃথিবীটায় আপনি বেঁচেছিলেন বাইরে সেই পৃথিবীটা আছে? আছে নাকি বাইরে সেই পৃথিবীটা? আপনার ঘরের বাইরে সেই পৃথিবীটা আছে? গতকাল একটা কথা বলতে বলতে আমি অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। আমি বলেছিলাম এক নারী এক পুরুষ, তাদের নারীটি মমতা বন্দ্যোপাধ্যায়, তার কথা বলেছি, তিনি কিভাবে কাজ করছেন। একজন দেখলাম শশাঙ্ক দেব বলে আমার এক বন্ধু এখানে, তিনি লিখছেন আপনি কি তৃণমূলের সমর্থক হয়ে গেলেন না? তো আমি বেশ করেছি বলেছি, আরো বলবো, 100 বার বলবো, 1,00,000 বার বলবো, যে যা ভালো বলবো, কারণ পজিটিভিটি আর ভালো কাজ মানেই সেটা হচ্ছে আমার ভরসার জায়গা। আমার এই পৃথিবীকে বাঁচাতে হবে, আমার আপনাকে বাঁচাতে হবে, আমাকে বাঁচাতে হবে, আমাদের সন্তানদের বাঁচাতে হবে। দ্বিতীয় ব্যক্তি মানে পুরুষটির কথা গতকাল বলা হয়নি বলা করে, সেই ভদ্রলোক কি বলুন তো, তিনি একজন চাওয়ালা, তাকে সবাই চাওয়ালা বলে। তার নাকি শিক্ষা দীক্ষা খুব একটা কিছু নেই, তিনি নাকি স্ত্রীকে ছেড়ে চলে এসেছেন, তিনি এই করেছেন, তিনি তাই করেছেন। আরে তার ভূমিকাটা দেখুন তো আজকে আপনি, নরেন্দ্র মোদীর ভূমিকাটা দেখুন তো আজকে আপনি। গোটা পৃথিবী আজকে মানতে বাধ্য হচ্ছে যে নেতৃত্ব দেওয়ার মতো যদি কারো শক্তি থাকে, যদি কারো এইরকম ক্ষমতা থাকে যে একটা দেশকে, একটা জাতকে গোটা পৃথিবীর সামনে উন্নত শিখরে তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে যদি কেউ, তাহলে তিনি হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় সত্য, ভারতের ক্ষেত্রে, বিশ্বের ক্ষেত্রে নরেন্দ্র দামোদর দাস মোদী সেরকম সত্য। এই সত্যটা আপনাকে মানতেই হবে। আপনি যত বড় অ্যানার্কিস্টই হোক না কেন, আপনি চেষ্টা করলেও আপনি পারবেন না, কারণ আমাদের অন্তর্নিহিত শক্তি আপনাকে আটকাবে। আপনি কি চেষ্টা করছেন? রাজনীতি করতে চাইছেন তো? মোদী কিন্তু রাজনীতি করছেন না। যদি তিনি রাজনীতি করতে চাইতেন, তিনি প্যারামিলিটারি নামাতেন, তিনি সেনাবাহিনী নামাতেন, নামিয়ে আপনাদের চাপকে লাল করতেন। আপনারা লোককে উস্কোচ্ছেন পথে বেরোনোর জন্য, লকডাউন ভাঙার জন্য। আপনারা জানেন যে আপনারা কত বড় গণশত্রু, কত বড় ক্ষতি করছেন আপনারা। এবং তাদেরকেও বলবো যারা খুব অস্থির হয়ে যাচ্ছেন। অস্থির কিরকম? আর পারছি না, আমাকে আমি আর ঘরে থাকতে পারছি না, আমি ছটফট করছি। আরে ভাই, আপনি শেষ কবে ঘরে ছিলেন? আপনার সময়টা কোথায় কাটতো? অফিসে কাটতো, বাসে বা ট্রামে বা ট্রেনে বা মেট্রো রেলে কাটতো,
আপনার যাতায়াতের সময় চলে যেত, আপনাকে কাজের জায়গায় সময় দিতে হতো, আপনি হয়তো আপনার বান্ধবীকে নিয়ে বা বন্ধুকে নিয়ে বা সঙ্গের লোকজনদের নিয়ে একটা ক্যাফেতে গিয়ে বা একটা বারে গিয়ে মদ্যপান করতেন বা কফি পান করতেন বা কিছু করতেন, তারপরে আপনি বাড়ি ফিরতেন অনেক রাত্রে অথবা সন্ধ্যাবেলায়, ফিরে আপনি কি করতেন? ফেসবুক করতেন। এখন আপনি সুযোগ পেয়েছেন, মনে করুন প্রকৃতি আপনাকে ঘাড় ধরে বুঝিয়েছে, বোঝানোর চেষ্টা করছে যে আপনার আসলে কোথায় ফেরা দরকার। আমি একটু রবীন্দ্রনাথের কথাতে আসি। রবীন্দ্রনাথ খুব স্পষ্ট করে বলছেন যে আমাদেরকে প্রত্যেককেই নিজেদের কাছে ফিরতে হয়, নিজের শিকড়ের কাছে ফিরতে হয়, প্রতিদিন ফিরতে হয়। আমি যদি প্রতিদিনের ফেরার সুবিধেটা এখন একটানা 20 দিন 21 দিন বা আরেকটু বেশি সময় পাই, আমি সেটাকে কিভাবে ব্যবহার করব? আমি কি সেটাকে বিশ্ব মানবতার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে ব্যবহার করব, নাকি আমি সেটাকে এমন ব্যবহার করব আমি শুধুমাত্র সমালোচনা করে যাব, আমি তিক্ততা বাড়িয়ে যাব, তাহলে আমি অমানুষ, আমি নোংরা, আমি কীট, আমি অত্যন্ত নীচ। সমালোচনা করার সময় এটা নয়, অপরের ছিদ্রান্বেষণ করার সময় এটা নয়। এখন যে সময়টা এসেছে সেই সময়টা আপনি সতর্কতা যদি অবলম্বন না করেন, আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনার সঙ্গে প্রকৃতির কোনো সংযোগ নেই। প্রকৃতি আপনাকে ছাড়বে না, প্রকৃতি আপনাকে ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। কারণ এখনো পর্যন্ত আপনি যেটা চেষ্টা করে যাচ্ছেন, আপনি প্রকৃতিকে ধ্বংস করতে, আরো ধ্বংস করতে চাইছেন। আপনি মনুষ্য জাতিকেই, প্রজাতিকেই ধ্বংস করতে চাইছেন যদি আপনি এই ধরনের উস্কানিমূলক আচরণ করেন। আমি ধারণা করে নিচ্ছি আমাদের সঙ্গে এই লাইভে যারা যোগ দিচ্ছেন তারা প্রত্যেকে নিশ্চয়ই লকডাউনটা মানছেন। আমাদের সকলের অসুবিধে হচ্ছে। আমার যেমন কয়েকটা ফলমূল না হলে চলে না, আমি অত্যন্ত অত্যন্ত স্বল্পাহারী মানুষ, সেটা আমার অভ্যাস। কিন্তু ফলমূল ছাড়া আমি বাঁচতে পারি না, আমি ফলমূলটাই খাই মূলত। তো এখন পাওয়া যাচ্ছে না, অন্যভাবে ব্যবস্থা করছি। কিছু শুকনো ফল আছে, সেগুলো খাওয়ার চেষ্টা করছি। আমরা প্রত্যেকে তো প্রস্তুতির সময় পেয়েছিলাম, আমরা তো বুঝতে পারছিলাম যখন বিশ্বের অন্যান্য দেশে ঘটনাগুলো ঘটছিল, আমরা তো আন্দাজ করতে পারছিলাম। তাহলে আজকে কেন 50 কেজি চাল কিনছেন, আজকে কেন 30 কেজি ডাল কিনছেন, আজকে কেন ময়দা একসঙ্গে 40 কেজি কিনছেন, আজকে কেন গিয়ে মাছের পেটিটা আপনাকে খেতে হচ্ছে রোববারে, অবশ্যই খেতে হবে আপনাকে? কেন রে ভাই, কেন? কি জন্য? দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না যে আপনি স্বাভাবিক জগৎটা অস্বাভাবিক হয়ে গেছে? কারণ এতদিন পর্যন্ত আপনি যে অত্যাচারগুলো করেছেন জগতের উপরে, সেই অত্যাচারগুলোর ক্ষেত্রে চুপচাপ সর্বং সহা ধরিত্রী সেটা সহ্য করেছে, আপনাকে কিচ্ছু বলেনি। আপনি বন কেটেছেন, কিছু বলেনি। আপনি শিল্প তৈরি করেছেন, কিছু বলেনি। আপনি বাতাসে কার্বন ডাই অক্সাইড মেশাতে 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 এমন জায়গায় গেছেন যে প্রয়োজন ছাড়াই আপনি সেগুলোকে আরো বেশি করে মিশিয়েছেন, কিচ্ছু বলেনি। আরে ভাই, তার একটা বেসিক জায়গা আপনাকে বুঝতে হবে। এইবার সে স্থির করেছে যে আপনাকে শিক্ষা দেবে, আপনাকে সে শিক্ষা দেবে। আমি যদি এইভাবে ব্যাপারটাকে দেখি যে আপনাকে শিক্ষা দেবে প্রকৃতি, এবং শিক্ষা দেবে বলে স্থির করে নিয়েই সে এখন আপনাকে বোঝাচ্ছে যে তোমার আসলে औकात, হিন্দিতে একটা শব্দ আছে, তোমার औकात क्या है, তোমার ক্ষমতা কতটা, তুমি আসলে কোথাকার কোন হরিদাস পাল। দেখো, তোমার শিং নেই, তোমার নখ নেই, তোমার দাঁত নেই, তোমার এমন কোনো এক্সট্রাঅর্ডিনারি শক্তি নেই যা প্রকৃতিতে চলে ফিরে বেড়ানো প্রত্যেকটা পশুর আছে। প্রত্যেকটা জন্তু, জানোয়ার, ছোট ছোট পোকা মাকড়, তাদের সকলের একটা করে বর্ম আছে। আপনার আছে বর্ম? নেই। আমার আছে বর্ম? নেই। নেই বলেই আজকে আপনাকে ঘরে থাকতে হবে। কারণ আপনি এত বছর ধরে, আমরা সকলে মিলে প্রকৃতিকে ইচ্ছে মতো ধ্বংস করেছি। শুধু সে প্রতিশোধ নেবে না আপনার ওপরে,
যখন প্রতিশোধ নিতে এসেছে তখন আপনি হাই মাই করে চিৎকার করছেন, করে বলছেন আমি বেরোবো। হ্যাঁ, বেরোন বেরোন, যান, বেরিয়ে পড়ুন, বেরিয়ে পড়ুন, কিন্তু বেরিয়ে পড়ে আর ঢুকবেন না, আর ঢুকবেন না ঘরে। যে ঘর থেকে বেরোবেন সেই ঘরে আর আপনি ঢুকবেন না। রাস্তায় রাস্তায় চায়ের দোকান, মোড়ের মাথায় আড্ডা চলছে। পুলিশকে দেখলে ছাড়েন তো। শুভলক্ষ্মী ঘোষ বলে আমাদের এক বন্ধু আছেন, আমি যার কথা বলেছি আগেও, একজন বৈজ্ঞানিক। তিনি কি করছেন, তার ব্যালকনিতে দাঁড়িয়ে হাতে একটা তার বাচ্চার একটা মাইক আছে, সেটা নিয়ে চিৎকার করে লোকজনকে বলছেন আপনারা ঘরে চলে যান, আপনারা এখানে থাকবেন না। তাকে লোকেরা ব্যঙ্গোক্তি করছে, কটূক্তি করছে, অকথ্য কথাবার্তা বলছে, কিন্তু তার কথা শুনছে না, শুনতে চাইছে না। ভদ্রমহিলা আপ্রাণ চেষ্টা করছেন। কেন? কারণটা কি? তিনি কি চাইছেন? তিনি চাইছেন আমার চারপাশের মানুষজন বেঁচে থাকুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। মুখ্যমন্ত্রী কি বলছেন বারবার? আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা নিয়ম মানুন, ভালো থাকুন। প্রধানমন্ত্রী কি বলছেন? আপনারা সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন। আজকে মন কি বাতে নরেন্দ্র মোদী কেঁদেই ফেললেন, বললেন যে আমি ব্যর্থ। আসলে উনি ব্যর্থ নন, আমরা ব্যর্থ। আমরা যারা অত্যন্ত পশ্চাৎপক্ষ, মাফ করবেন এই শব্দটার জন্য, আমরা যারা অত্যন্ত অধৈর্য, আমরা যারা অত্যন্ত পাশ্চাত্যের সব কিছুর দ্বারা প্রভাবিত, আমরা যারা ভুলে গেছি যে আমাদের আসল পরিচয়টা কি, আমরা যারা আমাদের পরিচয় আমাদের বাপ ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, তার ঠাকুরদা, এই যে আমাদের বিশাল একটা চেন সভ্যতার, সেটাকে আমরা যারা একেবারে অস্বীকার করছি, তারা ব্যর্থ। না, প্রধানমন্ত্রী ব্যর্থ নন। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি একদম ঠিক কাজ করেছেন। তিনি বিদেশ থেকে কেন লোক এনেছেন? বেশ করেছেন, এনেছেন। এটা মানবিকতা। ভারতের যে মানুষগুলো বাইরে পড়েছিল তাদের কি অবস্থায় পড়েছিল জানেন? উহানে যে ছেলেগুলো ছিল তারা কি অবস্থায় ছিল আপনারা জানেন? আপনাদের কোনো ধারণা আছে বিদেশে কি অবস্থায় থাকে মানুষ? কি পরিস্থিতিতে এইরকম একটা প্যান্ডেমিক চলছে, যখন বিশ্বজুড়ে মহামারী চলছে, কি অবস্থা চলে আপনাদের ধারণা আছে কোনো? ছোটখাটো বিপদের ক্ষেত্রে যখন নির্ভয়া কেস ঘটেছিল, আপনি জানেন কত লোক আমাকে অপমান করেছে একজন ভারতবাসী বলে? কত মানুষের অপমান আমি সহ্য করেছি একটাই কারণে, একটাই কারণে। কারণটা হচ্ছে আমার দেশের মানুষ এখনো পর্যন্ত আমার দেশের স্বরূপটা চেনে না। চেনে না বলেই তারা এই ধরনের অসভ্যতা, অন্যায়, অন্যায্যতা ইত্যাদি ইত্যাদি করে। এখন তারা নেমে পড়েছে পথে উস্কোতে। লজ্জা লাগে না আপনাদের উস্কোতে মানুষকে, মানুষকে বিপদের মুখে ঠেলতে? কোথায় থাকবেন আপনারা সেদিন যখন সমস্ত শ্মশান হয়ে যাবে? আবার বলছি, আপনার ইমিউনিটি লেভেল প্রকৃতির সঙ্গে কোনো সম্পর্ক না থাকার জন্য এতটাই খারাপ, এতটাই খারাপ। আপনি মদ খাচ্ছেন, আপনি সিগারেট খাচ্ছেন, আপনি শরীরের ওপর অনাচার করছেন, আপনি কোনো রকম নিয়ম মানছেন না, সমস্ত কিছু তোয়াক্কা না করে আপনার পেটে এত বড় একটা ভুঁড়ি, আপনার চেহারা, প্রত্যেকের চেহারার মধ্যে আপনি লক্ষ্য করে দেখবেন যে একটা ব্যাপার আছে। কী রকম ব্যাপার? এটা কেমন যেন এবড়ো খেবড়ো। স্বাভাবিক চেহারার কটা লোক আছে? কটা লোক স্বাভাবিক চেহারার আছে বলুন তো আমাকে? চারদিকে আপনি দেখান তো আমাকে। কজন নারী পুরুষের চেহারা স্বাভাবিক? কেন অস্বাভাবিক জানেন তো? আপনি অপ্রয়োজনে খান বলে। কেন অস্বাভাবিক জানেন তো? আপনি কোনো রকমের আমাদের সংস্কারগুলো মানেননি বলে। কেন অস্বাভাবিক জানেন তো? কারণটা হচ্ছে আপনি যতই জিম করুন আর যাই করুন আর তাই করুন, আপনার চেহারার যে বদখত ব্যাপারটা তৈরি হয়েছে, এই বদখত ব্যাপারটা তৈরি হওয়ার নেপথ্যে আপনার লোভ। আপনার প্রয়োজন নেই তাও আপনি খাবেন, আপনার প্রয়োজন নেই তাও আপনি জোর করে নিজেকে গেলাবেন, আপনি প্রমাণ করবেন যে আপনার কত কিছু আছে। আপনি খাবারের ছবি দেবেন প্রতিদিন। লজ্জা লাগে না খাবারের ছবি দিতে? হ্যাঁ, আপনি না বড় বড় কথা বলেন যে দেশে লোকে খেতে পাচ্ছে না, তাই হচ্ছে, তাই নিয়ে গলা ফাটাতে আসেন। কই তাদেরকে গিয়ে খেতে দিয়েছেন? আপনি কোনোদিন দিয়েছেন? তাদের খেতে দিয়েছেন কখনো? অনেকে দিয়েছে। আজকে আমাকে আমার এই টিজারটাতে কয়েকজন লিখছিলেন, আমি নামটা এখনই মনে করতে পারছি না, যে আমরা খাওয়াচ্ছি। এরকমভাবে এই মানবিকতার দিকগুলোতে একটু এগোন, দয়া করে ওইদিকে এগোন। সমালোচনা টমালোচনা ইত্যাদির জন্য সময় পড়ে আছে, জীবন পড়ে আছে, যদি বেঁচে থাকেন। আবার বলছি, বারবার করে মনে করিয়ে দিচ্ছি, আপনার ইমিউনিটি লেভেলটা একজন প্রকৃতির সঙ্গে সংশ্লিষ্ট মানুষের ইমিউনিটি লেভেলের সঙ্গে বিরাট পার্থক্য। কোথায় যেন দেখলাম, আপনারা ভালো বলতে পারবেন, কয়েকজন পরিযায়ী শ্রমিক তারা অন্য রাজ্য থেকে ফিরেছেন তাদের গ্রামে।
ঘরগুলো তো কুঁড়ে ঘর বা ছোট্ট ছোট্ট ঘর, তো সেখানে থাকার জায়গা নেই। কোয়ারেন্টাইনে কি করে থাকবেন তারা? হাতি হাতি তাড়ানোর জন্য যে মাচা বাঁধা হয়, সেই মাচায় নিজেদের কোয়ারেন্টাইন করেছেন। ওদের দেখে শিখুন। আর আপনি, আপনার হাতে ফেসবুক, আপনার ঘরে বই আছে, আপনার টেলিভিশন আছে, আপনার পরিবার পরিজন আপনার সঙ্গে আছে, আপনার হাজারটা সুবিধা আছে, তারপরেও আপনি কমপ্লেন করছেন, আপনি ছটফট করছেন। ছি! আপনি অন্যকে উস্কোচ্ছেন। বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, কিচ্ছু হবে না, লকডাউন মানতে হবে না। লজ্জা লাগে না আপনার? বন্দি দশার কথা বলে লিখেছিলাম। বলি একটু বন্দি দশার ব্যাপারটা। মৃন্ময়, কত সময় হলো একটু জানিয়ে দিও তো। 40 মিনিট মতো হয়েছে বোধহয়, 35 মিনিট মতো। আমি 2জন মানুষের বন্দি দশার কথা বলবো, তারপরে বলবো কয়েক লক্ষ মানুষের বন্দি দশার কথা। একজন একটা বর্ণবিদ্বেষী দেশে জন্মেছিলেন ভদ্রলোক। তাকে 27 বছর তাকে থাকতে হয়েছিল কারাগারের অন্তরালে। এই 27 বছর কারাগারের অন্তরালে থাকার সময় ভদ্রলোকের তাকে প্রত্যেক দিন সাদা চামড়ার লোকেরা অকথ্য গালিগালাজ করত, পাথর ভাঙতে হতো তাকে, কারণ সশ্রম কারাদণ্ডের আদেশ হয়েছিল। পাথর ভাঙার সময় নিয়ম হচ্ছে সূর্যের কড়া আলো সেখানে, তাতে চোখে যে রিফ্লেকশন ধরা পড়ে চোখের ক্ষতি হয়। তাকে সানগ্লাসটাও পরতে দেওয়া হতো না। কেন না? সে বিরুদ্ধ মতবাদের ছিল বলে, সে কালো মানুষদের অধিকারের কথা বলেছিল বলে। এই লোকটার নাম হচ্ছে, আসছি নামে, তার আগে বলি আরো অত্যাচারটা আরো বলি। তাকে এই ভয়ঙ্কর অত্যাচার 27 বছর ধরে দুটো দ্বীপে, একবার একটা দ্বীপে তারপর আর একটা দ্বীপে নিয়ে গিয়ে রাখা হয়েছিল এবং অত্যাচারটা করা হয়েছিল। সেখান থেকে বেরিয়ে আসার পরে সেই লোকটি সেই দেশের প্রেসিডেন্ট হন। তার নামে একটা শব্দ চালু হয়, আফ্রিকার মুক্তির সূর্য। তার নাম নেলসন ম্যান্ডেলা। নিকোসি সিকোলে আফ্রিকা। শুনেছেন কথাগুলো? মনে পড়ছে? আমার কিন্তু মনে আছে স্পষ্ট করে। দক্ষিণ আফ্রিকাতে একটা ভয়ঙ্কর বর্ণবাদী দেশে 27টা বছর এই মানুষটাকে আটকে রেখেছিল। এবার আরেকজনের কথা বলবো। আন্দামানের সেলুলার জেলের নাম শুনেছেন? সেখানে সেই ভদ্রলোককে কিরকম ভাবে রাখা হতো জানেন? তার অপরাধ ছিল তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বা ব্রিটিশের বিরুদ্ধে কথা বলেছিলেন এবং সশস্ত্র বিপ্লবের কথা বলেছিলেন। একজনের জন্য নয়, সেলুলার জেলে এরকম বহু বন্দী ছিলেন। সেই বন্দিকে সকালে ঘুম থেকে ওঠার পরে ওই 7x8 যে সেল, হ্যাঁ, নেলসন ম্যান্ডেলার সেলটাও কিন্তু 7 ফুট বাই 8 ফুট ছিল, সেখানে তাকে আটকে রাখা হয়েছিল। এই লোকটিকেও তাই করা হয়েছিল এবং প্রতিদিন তাকে চাবুক মারা হতো, তারপরে পাথর ভাঙার কাজ তাকেও করতে হতো। তার নামটা বললেই আপনি বলবেন, ও আপনি তো চাড্ডি। কোথা থেকে শিখলেন এসব শব্দগুলো আপনারা? এত এত অসম্মান করা মানুষকে কোথা থেকে শিখলেন? হ্যাঁ, বিনায়ক দামোদর সাভারকার, তার সম্পর্কে বলা হয় কি, তিনি ব্রিটিশের গোলামি করেছেন, এই করেছেন, তাই করেছেন। সমালোচনা ছাড়া আর কিছু আপনারা পারেন না? মানুষের ছিদ্রান্বেষণ ছাড়া বা সবসময় রাজনীতি করা ছাড়া আর কিছু আপনারা পারেন না? যখন সংকটের মুহূর্ত আসে, বাড়িতে আগুন লেগে গেছে ভাই, তখন কে জল, কার ঘরে 1 বালতি জল আছে, কার ঘরে 2 বালতি জল আছে, কে আমাকে জল দিয়েছে, কে দেয়নি, তাই নিয়ে ঝগড়া করার সময় নাকি সবাই মিলে আগুনটা নেভানোর সময়? আপনার বাড়িতে আগুন লেগে গেছেন ভাই, আপনি তখন ঝগড়া করবেন নাকি আগুনটা নেভাবেন? আর কত রাজনীতি করবেন? আর কেনই বা করবেন? ঘেন্না করা উচিত আপনাদের, ঘেন্না করা উচিত, নিজেদেরকে ঘেন্না করা উচিত। যারা এখনো পর্যন্ত বিত্তেপ দেখাচ্ছেন, বিত্তেপ দেখাবেন না। একটু নম্র হন, একটু ধৈর্য ধরুন, আশপাশের সকলকে খোলাখুলি বলুন যে দেখুন, এটা একটা আন্তর্জাতিক স্তরে মস্ত বড় বিপদ। এই গ্রহটাকে বাঁচাতে গেলে আমাদের কিন্তু এগুলো মানতে হবে। আমি লক্ষ্য করে দেখছি, সাধারণ মানুষজন যাদের কথা বলে বিপ্লব করার চেষ্টা করা হচ্ছে, তারা কিন্তু এই এত সমস্ত সুবিধা পায় না। তার হাতে স্মার্টফোন নেই, তার হাতে ফেসবুক নেই, তার হাতে টেলিভিশন নেই, তার ঘরে 10টা বই নেই, তার বাড়িতে 3টে ঘর নেই। সে মাচায় গিয়ে বসে, হাতি তাড়ানোর মাচায় বসে নিজেকে কোয়ারেন্টাইন করতে পারে। আর আপনার অসুবিধে হচ্ছে ভাই,
আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনি আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কারণ আছে আপনার আতঙ্কিত হওয়ার। আমি একটু আগে বুঝিয়ে বলে দিয়েছি কেন আপনার কারণ আছে। আপনার ইমিউনিটি লেভেলটা আপনি ঠিক রাখেননি বলে, ওই জন্য আপনার মৃত্যু ভয় ঢুকেছে ভেতরে। ভেতরে মৃত্যু ভয় ঢুকেছে বলে আপনি কি চাইছেন বলুন তো? আপনি একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে এই মৃত্যুটা ত্বরান্বিত করতে চাইছেন। আপনি চাইছেন ভারত গোটা পৃথিবীর মানচিত্রে এই মুহূর্তে যে অবস্থানে আছে সেখান থেকে অনেক নিচে নেমে যাক। নরেন্দ্র মোদীর যদি বদনাম হয়, ভারতের যদি তাহলেই ভারতের বদনাম হবে। তাই নরেন্দ্র মোদীর বদনাম হয় ভারতের বদনাম হলে। কি আনন্দের কথা! জানেন নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ কাকে বলে? জানেন কালিদাস কি করেছিলেন? যে ডালে বসেছিলেন সেই ডালটা কাটছিলেন। এত কালিদাস আমাদের দেশে আছে আমি জানতাম না, সত্যিই জানতাম না। ভারতের অন্যান্য প্রদেশে দেখুন না সেখানে কি অবস্থা। দেখুন না কেরলে এই মুহূর্তে সেকেন্ড লার্জেস্ট, কেরলের নাকি 100% মানুষ শিক্ষিত। এই কি শিক্ষার নমুনা নাকি? লকডাউন মানছেন তারা? আমি খবর রাখি না, খবর রাখার চেষ্টা করিনি। আমি বরং খবর রেখেছি কোথায় জানেন? আমি কথা বলেছি আজকে তাইওয়ানে আমার এক সাংবাদিক বন্ধুর সঙ্গে, জাপানে আমার এক সাংবাদিক বন্ধুর সঙ্গে, অস্ট্রেলিয়ায় আমার এক সাংবাদিক বন্ধুর সঙ্গে, সেখানকার খবর দেবো আপনাদের। আমি কথা বলেছি ইউনাইটেড আরব এমিরেটস মানে দুবাই, পৃথিবীর সব থেকে ধনী শহর বলে যাকে বলা হয়। দুবাইতে কোনো সেনা নামাতে হয়নি, কোনো রকমের পুলিশ নামাতে হয়নি, কোনো রকমের অ্যাট্রোসিটির মধ্যে দিয়ে যেতে হয়নি। একবার শুধু সরকার সার্কুলার জারি করেছে যে সবাইকে ঘরে থাকতে হবে। সমস্ত শুনশান হয়ে গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে। কি করে সম্ভব? কি করে সম্ভব? আর আমাদের কিছু বন্ধু বান্ধব আবার এখানে উস্কোচ্ছেন, তারা নামাজ পড়ার জন্য দরজা মসজিদ খুলতে হবে, এই করতে হবে, তাই করতে হবে, ইত্যাদি ইত্যাদি বলছেন। আর সেগুলো দয়া করে এখানে পোস্ট করবেন না, আমি এগুলো শুনতে চাই না। আমি কোনো নেগেটিভিটি, নেতিবাচক কোনো কিছু আমি শুনবো না, আমার ভালো লাগে না। আমি শুধুমাত্র দেখতে চাই যে এই সংকটটাকে আমরা সকলে মিলে ভার্চুয়ালি হাতে হাত ধরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এবং প্রত্যেকটি আইন কানুন নিয়ম কানুন মেনে আমরা এই সংকটটাকে পার করব। পার করে এমন জায়গায় আমাদের দেশকে, আমাদের জাতকে, আমাদের নেশনকে নিয়ে যাব যেখানে আমাদের ক্ষয়ক্ষতি কম হবে বলে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো। কারণ অনেকেই আছে, অনেকগুলো দেশ আছে দুর্ভাগ্যবশত তাদের কোমর ভেঙে গেছে। তারা কতদিন পরে সোজা হয়ে দাঁড়াতে পারবে কেউ বলতে পারছে না। আজকে নিউ ইয়র্ক থেকে আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল যে স্টক মার্কেটের কি অবস্থা, কি হতে পারে। সে বলছে কি করে কি বলবো বলো তো, কিচ্ছু বলতে পারছি না। সে বেচারা ফেলে মুখ করে তাকিয়ে আছে আমার দিকে, বলছে কবে যে ইন্টারনেটটা বন্ধ হয়ে যাবে, যোগাযোগটাও করতে পারবো না। আপনার জন্য কিন্তু সেই পরিস্থিতি এখনো আসেনি ভাই। কিন্তু আপনি যদি ছটফট করেন, ছটফট করে যদি বেরিয়ে পড়েন, আপনার ইমিউনিটি যেহেতু কম, আপনি ডেকে আনবেন ওটাকে। আমি গতকাল বলেছিলাম যে অভিমানী প্রেমিকাকে আপনি চাইলেই ডেকে আনতে পারেন, সিদ্ধান্তটা আপনার উপরে আমি ছেড়ে দিচ্ছি। এ নিয়ে আর কথা বলার বিরক্ত লাগছে, বড্ড ঘেন্না হচ্ছে, অস্বস্তি হচ্ছে। আমি ভেবেছিলাম, আমার খুব দৃঢ় বিশ্বাস ছিল যে বাঙালি একটা এমন একটা জাত, যে জাতটা আমরা মোটামুটি ইতিহাসে আমরা পাচ্ছি ধরুন 600-700 খ্রিস্টাব্দ থেকে, মানে 1300-1400 বছর, 1500 বছর তারও পুরনো একটা ইতিহাস আছে। মহাভারতেও বঙ্গালের উল্লেখ পাওয়া যাচ্ছে। তার মানে আমাদের একটা প্রাচীনত্বের ধারা আছে। আমি ভেবেছিলাম আমাদের যে প্রাচীন অভ্যাস, আমাদের সেটাই বাঁচিয়ে দেবে, আমাদের অত কিছু দুশ্চিন্তা করতে হবে না। আমরা ঠিক বুঝে যাব, ঠিক সময়ে আমরা বুঝে যাব। আপনি শেষ কবে শরীর চর্চা করেছেন মনে আছে আপনার? আপনি মননের চর্চা করেছেন, মননের চর্চা করে আপনি প্রতিবাদ করতে নামছেন। শরীর চর্চা শেষ কবে করেছেন? আপনার শরীরের শক্তি কতটা আছে? আপনার অভ্যাসগুলোর মধ্যে আপনি কি কি ঢুকিয়েছেন জানেন? আপনি ঢুকিয়েছেন পশ্চিমের এমন কিছু বদভ্যাস যেটা তাদের ক্ষেত্রে অভ্যাস, আপনার জন্য সেটা গ্রহণযোগ্য নয়। ফলত কি হয়েছে? আপনি গন্ডগোলে পড়েছেন। আপনি এখন আতঙ্কিত হয়েছেন, আপনার মৃত্যু ভয় হচ্ছে, আপনার ভয় হচ্ছে বাবারে আমি মরে যাবো, আমি মরে যাবো, আমি মরে যাবো। বকরূপী ধর্ম মহাভারতে যুধিষ্ঠিরকে যখন কয়েকটা প্রশ্ন করেছিল, তার মধ্যে একটা প্রশ্ন কি ছিল? এখন তো বলবেন যে কে বকরূপী ধর্ম, কে যুধিষ্ঠির, কে কি বৃত্তান্ত, ওসব আমরা জানি না। খুব ভালো কথা, যারা জানেন তারা শুনুন। বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে প্রশ্নগুলো করেছিলেন, তার মধ্যে একটা প্রশ্ন ছিল হচ্ছে
পৃথিবীতে সব থেকে আশ্চর্য কি? উত্তরটা কি জানেন? পৃথিবীতে সব থেকে আশ্চর্য কি? যে প্রত্যেকটা মানুষ জানে যে আমি মরে যাব, মানুষ মরণশীল, কিন্তু প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আমি মরব না। মানুষ মরণশীল জেনেও আমরা বিশ্বাস করতে চাই আমি মরব না। আজকে যারা এই আপনাকে উস্কোচ্ছে বাইরে যাওয়ার জন্য, বা যিনি আমার লাইভটা যারা শুনছে তাদের মধ্যে যিনি আজকে সকালবেলা হয়তো রোববার বলে বাজারে গিয়ে পাঁঠার মাংস আর মাছ আর ইত্যাদি ইত্যাদি কেনার জন্য হুমড়ি খেয়েছেন, নিয়ম ভেঙেছেন, লোকের সঙ্গে গা ঘষাঘষি করেছেন, আপনার জন্য এই প্রশ্নের উত্তরটা বলে রাখলাম যে বকরূপী ধর্ম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছিলেন আশ্চর্যতম পৃথিবীতে বিষয়টা কি, যে সবাই জানে মানুষ মরণশীল, কিন্তু সবাই ভাবে আমি মরব না। এই আমি মরব নাটাই হচ্ছে সব থেকে আতঙ্কের জায়গা। এখন সেটা মাথায় ঢুকেছে, মনে হচ্ছে আরে বাবা আমি তো মরে যাব, যা হচ্ছে তা তো আমি মরে যাব, আমি কি ওর জন্য মরবো, আমি কি তার জন্য মরবো? না না না, আপনি নিজের জন্য মরবেন, আপনি নিজের জন্য মরবেন। আপনি যদি ছটফট করেন তাহলে আপনি মরবেন, আপনি যদি মাথা ঠান্ডা না করেন আপনি মরবেন, আপনি যদি নিজের অভ্যাসগুলো ফিরিয়ে না আনেন আপনি মরবেন, অবশ্যই মরবেন। আপনি যদি বাইরে বেরিয়ে পড়েন, আপনি যদি চেনটা ভাঙতে সুযোগ করে না দেন আপনি মরবেন, কিচ্ছু করার থাকবে না, কারোর কিছু করার থাকবে না, দুঃখিত। এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনার যদি মাথার বুদ্ধিটা কাজ না করে, উস্কানিতে আপনি যদি পা না দেন, তাহলে আপনি বেঁচে যাবেন। আপনার মাথার বুদ্ধিটা কাজ করলে আপনি বেঁচে যাবেন। আপনি ঠান্ডা মাথায় ব্যাপারটা ভাবলে আপনি অবশ্যই বেঁচে যাবেন। আজকে কি কি প্রসঙ্গ নিয়ে কথা বলবো বলেছিলাম, এখন আমরা ভালো করে সত্যিই বলছি মনে পড়ছে না, কিন্তু অস্ট্রেলিয়া খবরটা বলে দিই। আমার বন্ধু হুমায়ুন রেজা অস্ট্রেলিয়াতে রয়েছে এখন, সাংবাদিক, বাংলাদেশের মানুষ। রেজা জানিয়েছে যে অস্ট্রেলিয়াতে এখনো পর্যন্ত মোটামুটি সব কিছু খোলা আছে, যদিও ওরা হোম অফিস করছে। সব যে বন্ধ হয়ে গেছে তা নয়, আবার পাশাপাশি আক্রান্তের সংখ্যা অল্প কিছু হয়েছে, কিন্তু সরকার বেশ ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়েছে মানুষ সেটা মানছে। আপনাদের মতো বেবয়রাগিরি করছে না। বেবয়রাগিরি করছে না বলে অস্ট্রেলিয়া থেকে কোনো বড় খবর আপনি পাচ্ছেন না। নিউজিল্যান্ড দেশটার কথা জানেন তো? নিউজিল্যান্ডটা হচ্ছে বিশাল অনেকগুলো দ্বীপের একটা সমষ্টি। তার মধ্যে অকল্যান্ডটা হচ্ছে বড় দ্বীপ, আর ছোট 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 অনেকগুলো দ্বীপ আছে। তার মধ্যে এমন দ্বীপও আছে যেখানে যার ওপর দিয়ে মানে কল্পিত যে বিষুব রেখা, সেই বিষুব রেখা নাকি গেছে। পৃথিবীর ওপর দিয়ে কতগুলো রেখা গেছে জানেন তো? বিষুব রেখা ইত্যাদি, এগুলো তো নাম শুনেছেন বোধ হয়, এককালে শুনেছিলেন, তারপরে তো চর্চা ফর্চা করেননি, এখন একটু চর্চা করুন না এই সময় সুযোগে। তো সেই দ্বীপটাতে কি হয়, দিনের বেলায় ভয়ঙ্কর গরম থাকে, রাত্রিবেলায় ভয়ঙ্কর ঠান্ডা হয়ে যায়, অদ্ভুত বিচিত্র ব্যাপার। মাঝখানে ওরা সিদ্ধান্ত নিয়েছিল ওটাকে ডায়নামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হবে, সমুদ্রে ফেলে দেওয়া হবে, মিশিয়ে দেওয়া হবে। তখন গ্রিন পিস বলে একটা মুভমেন্ট, আপনারা গ্রিন পিসের নাম শুনে থাকবেন, তারা পরিবেশবাদী আন্দোলন করেন। তারা কি করেছিলেন, তারা ওই দ্বীপটাকে বলেছিলেন যে আমরা অনেকে সেই আন্দোলনটাতে যোগ দিয়েছিলাম, সেই দ্বীপটাকে বাঁচানোর জন্য তারা একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ আমাদের সকলের কাছ থেকে সংগ্রহ করেছিলেন। ফলে ওই দ্বীপটাতে এখন চেষ্টা করা হচ্ছে যাতে মানুষ ওখানে বসবাস করতে পারে, বা সেখানে স্বাভাবিক প্রাণী জগৎ গড়ে উঠতে পারে। গ্রিনপিস চায়নি যে দ্বীপটা ভেঙে দ্বীপটাকে গুঁড়িয়ে দেওয়া হোক, মানে পৃথিবীর ক্ষতি করতে চায়নি। এবারে শেষের দিকে চলে আসব। আমি তাইওয়ান বলেছি, অস্ট্রেলিয়া বলেছি আপনাদেরকে। একটা খবর এসছে, চীন তাদের অভ্যন্তরে সবকিছু চালু করে দিয়েছে। আর চীনের থার্মাল স্ক্রিনিং, যে কিভাবে থার্মাল স্ক্রিনিং করে তারা এই ভাইরাসের সংক্রমণটাকে ঠেকিয়েছে। এবারে একদল বলবেন এটাকে চীনের ভাইরাস বলতে হবে, এটাকে এই করতে হবে তাই করতে হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রক থেকে দাবি করা হয়েছে, অমুক দেশের পররাষ্ট্র মন্ত্রক থেকে দাবি করা হয়েছে, তমুক দেশের দাবি করা হয়েছে। যা হয়েছে, যা হবে সেটা পরে দেখা যাবে। আগে তো সামলাই, আগে তো ঘরটা বাঁচাই, আগে তো বেঁচে থাকি, আগে তো বাঁচিয়ে রাখি। এখন তো ব্যাপারটা শুরু হয়ে গেছে খেলাটা। এখন তো আপনি খেলার সমুদ্রের মাঝখানে, আপনার জাহাজ ফুটো, আপনি এখনো লড়বেন নিজেদের মধ্যে। আপনি এখনো বলবেন যে মোদি কি করলে, মমতা কি করলো, অমুক কি করলো, তমুক কি করলো, আপনি মতবাদ দেখাতে যাবেন। এত রাজনীতির সচেতনতা কেন ভাই আপনার? কে বলেছে আপনাকে এত রাজনীতি করতে?
কি পাবেন আপনি এগুলো করে? আমাকে মার্জনা করবেন, আপনি কিছু পাবেন না। আর স্পর্ধা দেখানোর জন্য না কতগুলো ক্ষেত্র লাগে। স্পর্ধা দেখাতে গেলে না নিজেকে প্রস্তুত করতে হয়। বিশ্বাস করুন, আমি যে আজকে গলা বাজিয়ে আপনাদেরকে ধমকে ধমকে কথা বলছি, তার জন্য প্রস্তুত হয়ে এসে কথাটা বলছি। আমার কাছে তথ্যগুলো আছে বলে আমি কথাটা বলতে পারছি, আমি বুঝতে পারছি বলে কথাটা বলতে পারছি, আমি ব্যাপারটা আগাম দেখতে পাচ্ছি বলে কথাটা বলতে পারছি, আমি ভবিষ্যৎটা আশঙ্কাটা দেখতে পাচ্ছি বলে কথাটা বলতে পারছি এবং আমি ধমকাতে পারছি। আমি স্পর্ধা দেখাচ্ছি, আপনার স্পর্ধাটার কোনো মূল্য নেই, আমার স্পর্ধাটার মূল্য আছে। কারণ আমার স্পর্ধাটা যৌক্তিক, আপনার স্পর্ধাটা অযৌক্তিক। আমি চাইছি পৃথিবী স্বাভাবিক থাকুক, মানুষ থাকুক, হোমোস্যাপিয়েন্স থাকুক। আপনি চাইছেন পৃথিবী ধ্বংস হয়ে যাক, মানে পৃথিবী থাকবে, মানুষ ধ্বংস হয়ে যাক, হোমোস্যাপিয়েন্স মুছে যাক। তাই আপনার স্পর্ধাটা অযৌক্তিক, আমার স্পর্ধাটা যৌক্তিক। আপনার স্পর্ধাটা অমানবিক, আমার স্পর্ধাটা মানবিক। আপনার স্পর্ধাটার মধ্যে কোথাও কোনো রকমের কোনো ধরনের শক্তিশালী যুক্তি নেই। আমার স্পর্ধার মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে এত গভীর যুক্তি আছে। এত মানুষ আমার সঙ্গে কথা বলছেন, এত মানুষ আমাকে বলছেন যে হ্যাঁ, আমরা বাঁচতে চাই, সুস্থ হয়ে থাকতে চাই, আমরা শুনতে চাই, আমরা মানতে চাই। আপনাকে কিন্তু সেটা বলছেন না কেউ। আপনি কি করছেন? আপনি চেষ্টা করছেন একটা অ্যানার্কি তৈরি করতে। আমি চেষ্টা করছি অ্যানার্কি যারা তৈরি করছে তাদেরকে ধমকাতে, তাদেরকে চমকাতে। যদি সেনা নামাতে হয়, যদি শেষ পর্যন্ত আধা সামরিক বাহিনী নামাতে হয়, আপনাদের জন্য নামাতে হবে। তখন কিন্তু আপনি একা ক্ষতিগ্রস্ত হবেন না, আমরাও ক্ষতিগ্রস্ত হব। এখন যে বাজারে জিনিসপত্র কিনতে পারছেন, তখন হয়তো আপনাকে সেটাও কিনতে দেওয়া হবে না, তখন আপনার না খেয়েও মরতে হতে পারে। তাই আপনার স্পর্ধাটা আপনি সম্বরণ করুন। এবারে ফিরে আসছি, একদম শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। চীন কিভাবে ঠেকালো সেটা তো বললাম। আর চীন কি করেছে? ব্যবসা শুরু করে দিয়েছে। ব্যবসা শুরু করে দিয়েছে। কিসের ব্যবসা? একদিকে মাস্ক ফাস্ক ইত্যাদি ইত্যাদি ওষুধপত্র এসব তো আছেই, অন্যান্য ব্যবসাও শুরু হয়ে গেছে, কলকারখানাও শুরু করে দিয়েছে। আর আপনি আমি কি করছি? আপনি আমি এখনো পর্যন্ত এর সমালোচনা তার সমালোচনা করছি, চেষ্টা করছি যাতে দেশটাকে অন্তত 100 বছর পেছন দিকে ঠেলে দেওয়া যায়, চেষ্টা করছি যাতে মানব জাতিটাকে মুছে দেওয়া যায়, চেষ্টা করছি যাতে বাঙালির চিহ্ন পৃথিবীতে যাতে না থাকে, তার জন্য আমরা লড়ছি। কি পাবেন আপনি এসব করে? মাফ করবেন, বারবার উত্তেজিত হচ্ছি আজকে, আমি চাইনি, কিন্তু এত বিক্ষিপ্ত হয়ে আছি, আমার কোনো উপায় নেই। আমি শেষ করব মাদার নেচারের ব্যাপারটা। বা বলেছিলাম যে মাকে অপমান করলে বা মায়ের কষ্ট কি সন্তান সহ্য করতে পারে? মাকে সন্তান কি খুন করতে পারে? পাশের ঘরে আমার মা বসে আছেন, আমার কি সত্যি এইরকম মানসিকতা আছে যে আমি আমার মায়ের গলা টিপে মেরে দেবো? না, আমার মানসিকতা নেই। যদি থাকে তাহলে আমি উন্মাদ। আপনি বা আমি উন্মাদ বলেই পৃথিবী মাকে মারছি, জানেন তো? ইংল্যান্ডে আমি কদিন ধরেই বলছি বারবার করে, পার্থর কথা, পার্থ মণ্ডল, ওর একটা মেয়ে আছে 13 বছর বয়স। আজকের অনুষ্ঠানের শেষে ওর মেয়ের নাম হচ্ছে আয়না মণ্ডল। আয়না খুব অনুভবী একটা মেয়ে, 13 বছর বয়স, বাচ্চা মেয়ে। পার্থ আমার ছাত্র। মেয়েটি চমৎকার কবিতা লেখে, এবং শুধু চমৎকার কবিতা লিখেই তার কাজ শেষ হয়ে যায়নি। সে গতকাল আমার লাইভটা পার্থ এবং ওর বন্ধুরা শুনেছিল। শোনার পরে আয়না একটা সুন্দর কবিতা লিখেছে। সেই কবিতার শেষের কয়েকটা পংক্তি আপনাদের জন্য আমি পড়ে শুনিয়ে দিতে চাই, আপনারা ভরসা পাবেন বলে শুনিয়ে দিতে চাই। দেখুন, 13 বছরের একটা বাচ্চা মেয়ে আয়না, হ্যাঁ রে মাগো, তুই দেখছিস তো, তুই আছিস তো সঙ্গে, তুই শোন, তোর কবিতার শেষের কয়েকটা লাইন আমি পড়ে শোনাচ্ছি। সে লিখছে, লেট দ্য লিমিটেশনস বি ব্লেসিংস। মানে আমাদের এই মুহূর্তের এই যে লিমিটেশনসগুলো, এটা আমাদের আশীর্বাদ হোক। দ্য কনস্ট্রেন্টস আর সোর্স অফ ভেন্টিলেশন। আমাদের যে বাধাগুলো সামনে আসছে, সেটা আমাদের ভেন্টিলেশনের সোর্স হোক। অ্যান ইঞ্চ ক্লোজার টু দ্য রিসেট বাটন। 13 বছরের মেয়েটি লিখছে, আমরা 1 ইঞ্চি দূরে দাঁড়িয়ে আছি রিসেট বাটনের থেকে, টু হেরাল্ড ইন আ গ্রিন রিভলিউশন।
এই রিসেট বাটনটা যদি আমরা টিপতে পারি, তাহলে আবার একটা সবুজ বিপ্লব ঘটবে গোটা পৃথিবী জুড়ে। প্রকৃতি তার জায়গায় ফিরে আসবে, স্বস্থানে ফিরে আসবে, আর আমরা সেই প্রকৃতিকে নিয়ে তার সঙ্গে সম্পৃক্ত হয়ে বেঁচে থাকতে পারবো। আপনার আমার সুবিধে আমি আবার মনে করিয়ে দিই, আমার ভেতরে আপনার ভেতরে যা রয়েছে, যে প্রাচীন সুপ্রাচীন ঐতিহ্য আমাদের রয়েছে, সেখানে এই অস্থিরতা, ছটফটানি, এই আশঙ্কা, এগুলোর কোনো জায়গা এখন নেই। এখন আমাদের প্রত্যেকের জন্য যেটা প্রয়োজন সেটা কি? অ্যান টু দ্য রিসেট বাটন, হেরাল্ড ইন এ গ্রিন রেভলিউশন। একটা সবুজ বিপ্লবের বোতামটা আমরা ঠিক 1 ইঞ্চি দূরে দাঁড়িয়ে আছি। এই 1 ইঞ্চিটা অতিক্রম করতে হবে, অর্থাৎ করোনাকে আমাদের হারাতে হবে। কিভাবে হারাতে হবে? যে শাস্তিগুলোর কথা বলা হচ্ছে সেগুলো প্রত্যেকটা মেনে আমাদের হারাতে হবে। একটা 13 বছরের মেয়ে যদি এই কথাটা বলতে পারে, ইংল্যান্ডে বসে যদি এই কথাটা বলতে পারে, আয়না যদি এই কথাটা বলতে পারে, আপনি আমি এতটা বয়স হয়েছে, এত অভিজ্ঞতা হয়েছে জীবনে, আমরা এইটুকু মানতে পারবো না? আমরা কি এতটাই মূর্খ? আমরা এতটাই পাগল? আমরা কি এতটাই আত্মধ্বংসী? আমরা কি এতটাই অস্থির? আমরা কি এতটাই অধৈর্য এবং এতটাই মাথা গরম? আমাদের কি এইটুকু বুদ্ধি, এইটুকু শুভবোধ, এইটুকু চেতনা জাগ্রত হবে না? অনেকেই বন্ধু অনুরোধ পাঠাচ্ছেন, তাদেরকে বলবো ফলো লিস্টে রাখুন, কোনো অসুবিধে নেই। লাইভের সঙ্গে থাকুন, প্রত্যেক দিন দেখা হবে, কথা হবে। আমার সাধ্যমতো আমি করব। আপনার সাধ্যের কাজটা কি? না এই কথাগুলো একটু ছড়িয়ে দেওয়া, যারা শুনতে পাচ্ছে না তাদেরকে বলা। সবসময় যে লাইভ দেখাতে হবে এমন কোনো কথা নেই। আপনি কথাটা তো শুনলেন, সেই কথাটুকুকে আপনি নিজে আত্মস্থ করে আপনার মতো করে বলুন, গল্পগুলোকে বলে বলুন। সকলে খুব ভালো থাকুন। আমার ভীষণ ভালো লাগছে আপনাদের সকলের সঙ্গে কথা বলে। আমি আতঙ্কগ্রস্ত নই, আমি মৃত্যু ভয়ে ভীত নই। আপনারা কেউ আতঙ্কগ্রস্ত নন, আপনারা কেউ মৃত্যু ভয়ে ভীত নন। কিন্তু আপনারা মাথাটা ঠান্ডা করে, ধৈর্য ধরে, পাগলামিগুলো কমিয়ে এই কটা দিন পার করুন। বাঁচান, বাঁচুন, বাঁচতে দিন। সকলে ভালো থাকবেন। একটা মন্ত্র আমি শেষে বলবো, আমার যে সব কথা সব ক্ষেত্রেই আমি বলি, আনন্দম। আনন্দের জন্যই আমাদের সব কিছু। আগামীকাল ব্যাখ্যা করব কেন বলি আনন্দম। নমস্কার।